আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। খবরের ভেতরের খবর 2। আবারও বলছি, শিরোনাম খবরের ভেতরের খবর, 2য় পর্ব। বাংলাদেশ এবং ভারতের খবরের ভিতরে যে খবর, তা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি। তাহলে শুনেন খবরের ভেতরের খবর কি। আবারও বলে রাখি প্রিয় দর্শক, আমরা এগুলো রিহার্সেল করতেছি, বলতে গেলে মহড়া দিতেছি। খুব শীঘ্রই আমরা নিয়মিত আপনাদের সামনে খুব ভালো ভালো খবর এবং আলোচনা নিয়ে আসবো এবং প্রফেশনাল মোডে আসবো। এগুলো রিহার্সেল করতেছি। আমরা এডিটর নিয়োগ দিব, সেই এডিটররা সবকিছু দেখবেন। আমিও নিজেকে একটু পরিপক্ক করে দক্ষ করে তুলতেছি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে টেস্ট করতেছি, যে অন টেস্ট আছে না, যে মাইক কথা বলার আগে বলে না 1 2 3 4 5 6 7 8 9 10 0, এরকম টেস্ট করতেছি আর কি। খবরের ভেতরের খবর, যারা শুনতে আমাকে শোনা যাচ্ছে কিনা, সঠিকভাবে দেখা যাচ্ছে কিনা জানাবেন প্লিজ, আমি খুব খুশি হব। Everything is fine for the country. Thank you very much. Yes, go ahead. Thank you very much. 3 জন কমেন্ট করেছেন, ধন্যবাদ। খবরের ভেতরে খবর শুরু করে দেই। প্রথমে বাংলাদেশ দিয়ে শুরু করি, তারপরে ভারত। আমার আসলে মূলত এই খবরগুলো ভারত বাংলাদেশের খবরের ভেতর খবর নিয়ে আলোচনা করে আপনারা কমেন্টস করবেন। যদি এই মুহূর্তে আমি কমেন্টসগুলো দেখাতে পারবো না, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমার বলেছি তো টেকনিক্যাল বিষয়গুলো আমি বুঝি কম, তার জন্য একটু আচ্ছা দেখা যাক কি হয়। বেশি লম্বা করবো না, অনেক রাত হয়ে গেছে। খবরের ভিতরে খবর একটা শুরু করি। প্রথমত, মোকসেদুল ইসলাম, একজন আইনবিদ, তিনি বলেছেন যে জনগণের কাছে যেতে পুলিশ আর্মির যদি প্রয়োজন হয়, সেই রাজনৈতিক দলের অবস্থান ভেবে দেখতে হবে। উনিও কি আওয়ামী লীগের দোসর? উনিও কি আমার মতো শেখ হাসিনার দোসর, ভারতের দালাল? কি ভাবির পোলারা, উনি কিন্তু বাংলাদেশে আছেন। কি বলেছেন মোকসেদুল ইসলাম, একজন আইনবিদ, বিচারক, তিনি বলেছেন জনগণের কাছে যেতে পুলিশ আর্মির প্রয়োজন হলে সেই রাজনৈতিক দলের অবস্থান ভেবে দেখতে হবে। আমার ভাবির পোলারা পুলিশ চেয়েছে, আর্মি চেয়েছে, এত মুরত তাদের। আমার ভাবির পোলাদের এত গ্রহণযোগ্যতা, তারা আর্মি পুলিশ ছাড়া চলতে পারে না। আর আমরা কি বলেছি, আমাদের আর্মি পুলিশ লাগবে না, আমরা মাঠে থাকবো, তোমরা শুধু আর্মিকে বেড়াকে ফিরে যেতে বলো, তোমরা আমাদের পারলে ঠেকাও, বলেছি না? আমাদের আর্মি পুলিশ লাগবে না, তোমরা আর্মিকে বেড়াকে নাও, সঠিকভাবে নামতে দাও মাঠে, তোমরা ঠেকাইতে পারলে ঠেকাইও। আমার ভাবির পোলারা জামাত বিএনপি যদি পারো আমাদের ঠেকায়, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, আমরা মাঠে নামবো, তোমরা আমাদের ঠেকায়। আমরা প্রগতিশীল মানুষ, মাঠে নামবো, তোমরা ঠেকায়। কত মুরদ আছে ওই ভাবির পোলাদের মামাদের যাইতে বলো। হাইরে চাপা এদের ছিল, আওয়ামী লীগ পুলিশ ছাড়া এসে দেখুক, ছাত্রলীগ পুলিশ ছাড়া এসে দেখুক, যুবলীগের সম্রাট পুলিশ ছাড়া এসে দেখুক, পরশ পুলিশ ছাড়া এসে দেখুক, তাই না? বলেন নাই অমক নেতা পুলিশ ছাড়া এসে দেখুক, তমক নেতা পুলিশ ছাড়া এসে দেখুক, শামীম ওসমান পুলিশ ছাড়া এসে দেখুক, কথা বলেন নাই অমক তমক, বলছেন কিনা? এখন তো দেখি আপনারা আর্মি নিয়ে চলেন, আর্মি ছাড়া চলতে পারেন না। আর ভাবির পোলা তো আর্মি পুলিশ এবং ট্যাঙ্ক কাউন্ট ছাড়া চলতে পারে না। আগামী 23 জুনের মধ্যে আপনারা কিন্তু নেটো বাহিনী ছাড়া চলতে পারবেন না, এটা মনে রাখেন। যাই হোক, তারপর আসি একটু ভারত নিয়ে একটু কথা বলি, একটু খবর দিই। ভারত খুব একেবারে, ভারতকে আমাদের বাংলাদেশের ভাবির পোলারা তো গুনেই না, ভাবির ব্যবসা ছাড়া তো মানেই না। শুনেন, যদি ভাবির ব্যবসা ছাড়া তাদের আবার চিকিৎসা করতে যায়। পারমাণবিক জ্বালানি শিল্পে ভারতকে ইউরেনিয়াম দেবে কে? নাম বলবো, অস্ট্রেলিয়া। শোনেন ভারত কোথায় চলে গেছে, খবরের ভিতর আর্জেন্টিনায় জ্বালানি, ইউরেনিয়াম অস্ট্রেলিয়া, ইরান জ্বালানি, কি বুঝলেন, রাশিয়া জ্বালানি, ইউরোপীয় ইউনিয়ন, মানে তারা পৃথিবীর সর্বকালের সব, বলছে মাদার্স অফ অল ডিলস, এত বড় ডিল করেছে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট ভারতের সাথে, বলেছে। জাপানের প্রধানমন্ত্রী এসে বলছে ভারত আমার ভাই, বলে নাই? বলছে কিনা? ইভেন আর্জেন্টিনা তাদের খুলে আম দিয়ে দিছে, তারা যত তেল লাগে দিবে। আবার এটা আগেই যখন জ্বালানি সংকট ইরান নিয়েছিল তখনই ঘোষণা দিয়েছিল। ফ্রান্স চলে এসেছে, ইউকে চলে এসেছে, দুবাই চলে এসেছে, জর্ডান চলে এসেছে ভারতের কাছে, অস্ট্রেলিয়া হইলো। কিন্তু ভাবির পোলারা বলে কি জানেন, ভারত কোন দেশ হইল?
গরুর মুদ খাওয়া দেশ। এই গরুর মুদ খাওয়া দেশে আর রাস্তায় হাগে মতো ওই দেশে অস্ট্রেলিয়া আসে, কানাডা আসে, আমেরিকা আসে, জর্ডান আসে, কুয়েত আসে, কাতার আসে, সবাই আসে, ইউরোপীয় ইউনিয়ন আসে, আর্জেন্টিনা আসে। বাদ আছে কি ভাই? চৌথ আসমান থেকে ইমাম মেহেদি ঈসা আলাইহিসসালাম আবাদ আছে, আর ইমাম মেহেদি যাওয়াবাদ আছে। ওটাও আসলে ভারতের পক্ষেই থাকবে, নিশ্চিত থাকেন, যেভাবে চলতেছে। ইসরায়েলও ভারতের বন্ধু, কি বুঝলেন? এই যে আরেকজন আছে না, ওই যে মালদ্বীপের মজ্জা, কয়দিন খুব চেঁচামেচি করলো, ভারত কেন করেঙ্গা, তেন করেঙ্গা, এটা করেঙ্গা, ওইটা করেঙ্গা। তারপরে পানির জন্য কিন্তু ভারতের পায়ে ধরে আর কুল পায় নাই। এই মালদ্বীপ এত বড় ফাল পারাপারি করছে। আবার বিএনপি এত, আমার ভাবির পোলারা, ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি। তারপর আমার ভাবির পোলারা কি করেছে জানেন? ও ডিজেল আনতে হয়েছে ভারত থেকেই, নাহলে চলতে পারে নাই। বুঝতে পারছেন তো ভারত কি? তাহলে ভারত গরুর মুদ খায়, তাতে এরকম। যখন উটের মুদ খাওয়া শুরু করবে তখন কি হবে? রাস্তায় হাগে মুতে, যখন রাস্তায় হাগা মতো বন্ধ করবে তখন কি হবে? আর বাংলাদেশের কি ঘটে? মালয়েশিয়া থেকে ঘেঁটি ধরে বের করে দিচ্ছে, সিঙ্গাপুর থেকে জঙ্গিদের বের করে দিচ্ছে, মালয়েশিয়া থেকে জঙ্গিদের বের করে দিচ্ছে, বাংলাদেশি জঙ্গিদের, পাকিস্তানিদের ঘেঁটি ধরে সৌদি আরব বের করে দিচ্ছে, দুবাই তো লাথি দিয়ে বের করে দিচ্ছে, বের করে এই দিচ্ছে। আর এই বাঙ্গু পেয়ারা পাকিস্তানিদের আব্বা হলো পাকিস্তান। কোন পাকিস্তান? যে পাকিস্তানের নাম ভিগারিস্তান নামে পরিচিত। ওটা তাদের কাছে বিরাট বড় দেশ। আর বাংলাদেশের লিল্লাগর, মাঞ্জা ভাঙা, হাঁপানি রোগী, এরা সব ভারত দখল করবে। রিটায়ার্ড আর্মি অফিসার কারা যেন মিশরের জন্য খুব হাই হোসেন করলেন, ফুটবল নিয়ে, করতেই পারেন, ওটা নিয়ে বিতর্ক যাচ্ছে, খেলা বিতর্ক হতেই পারে। কিন্তু যারা যে দৃষ্টিতে মিশরের পক্ষে নিয়েছিলেন, কি কারণে? আমিও কিন্তু মিশরের পক্ষে, ফারাওদের জন্য। আপনি কি এর জন্য? মিশরীয়রা কি কালেমার পতাকার ফাতরামি করছিল এখানে গিয়ে? করে নাই, কি করছেন? ফারাওদের সাজে গিয়েছেন। মিশরে গেছেন কখনো? ওখানে যায় ফেরাউনরে গালি দিয়ে না, আপনারে কানের নিচে দুইটা চটকানা দেবো। মিশরে গেছেন? গেলে পরে বুঝবেন। আমরা গেছি, আমরা জানি। যাই হোক, তারপরে শোনেন, মধ্যপ্রাচ্যে অশান্তির জন্য ইরানকে দায়ী করলো মিশর। কি ভাই যান? মুসলমানদের মধ্যে প্রথম ইসরায়েলকে স্বীকৃতি দেয় মিশর। ভুলে গেছে না তো তাড়াতাড়ি? মানে পিপাসা লাগছে রে ভাই, কত কথা বলবো। তো কোন মিশর কি বলছে? ইরান দায়ী। আমি যদি এই কথা বলতাম মধ্যপ্রাচ্যের সকল সমস্যার জন্য ইরান দায়ী, আমারে কি করতেন? ও ভাবি বলারা, তোমরা তো আমার পিন্ডে ছটকাইতে, আমার 14 গোষ্ঠীর। আর আমার ভাইজানেরা, দোস্তরা, বন্ধুরা, চিঙ্কু মামেরা হাইরে চেঁচামেচি করতো। এই যে দেখো, ইহুদি দালাল, খ্রিস্টানের দালাল, মোদির দালাল। মিশরও কি মোদির দালাল? এই যে বলছে মধ্যপ্রাচ্যে অশান্তির জন্য ইরানকে দায়ী করলো মিশর। এবার কি বলবো ভাবির বলারা? খবরটা কি দেখছ? শোনার একটা কথা বলি, ওই গাজাতে কিন্তু সব দখল হয়ে যাবে। আগেই বলেছিলাম 23 সালে, যখন তোমরা বলছিলা আবাবিল পাখি চলে গেছে, আমরা বলছিলাম কয়দিন অপেক্ষা করো, মৌসাকে তো ঢেল দিয়েছো, কয়দিন পরে বুঝবা ফল মিলছে। আমাদের কথা তো মানো না। আবেগ দিয়ে, জজবা দিয়ে যুদ্ধ হয় না। আবেগ দিয়ে পীড়িত হইতে পারে, আবেগ দিয়ে ফাতরামি হইতে পারে, পীড়িতি হবে না। বুঝতে পারছো শোনারা? এত সস্তা না। রাজনীতি, বিশ্বনীতি আলাদা জিনিস। তোমরা এখন যা করতেছ, তোমার মনে হচ্ছে একটু ভালো করতেছো, কিন্তু না। ওই যে বাংলাদেশে কালামের পতাকার যে ফাতরামি, সেটা ভাঙা মায়ের দিবে আমেরিকায় একদিন। যে আমেরিকার অসুস্থ আসছো না এখন, যে আমেরিকাকে বলছো না যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, হ্যাঁ, ওই সেটা ভাঙা মায়ের যুক্তরাষ্ট্র তোমাদের দিবে, তখন কিন্তু চেঁচাবা, তখন আমাদের কথা মনে হবে। ওই যে আমাদের জামালপুরে একটা কথা আছে, পুটকি আতাবি পারবি গাই, আজ বুঝবি না বুঝবি খাইল, কালামের ফাতরামি সোজা করে ফেলবে। ওটা বলতেছি, বুঝতেছো না? তাই না বাবা? ভাবির বলারা বুঝবা কয়দিন পরে, বুঝতে পারছা? বুঝবা। তো এই যে আমি যে কথা বলি, ইরানের জন্য তাই তোমরা তো মানো না। ওই গাজাতে যেমন আমেরিকা যাবে, ফ্রান্স যাবে, ব্রিটেন যাবে, ইসরায়েল যাবে, সাথে কারা যাবে জানো? এই দুবাই আর সৌদি আরব, কুয়েত, কাতার। এরা গিয়ে ওখানে বিল্ডিং করে, মার্কেট বানাবে, পার্ক বানাবে, বার বানাবে। নিশ্চিত থাকো, স্টেডিয়ামও হইতে পারে। নিশ্চিত থাকো ভাবির পোলারা, গাজা গেয়া লেবাননও যাচ্ছে, সিরিয়া তো তোমাদের হাতছাড়াই। বুঝতে পারছো ভাবির পোলারা? আমরা পাশের কথা আগে কই, তার জন্য আমরা শয়তান কও। দুষ্ট লোকেরা জিন্দা পীর বলে, আল্লাহর ওলিয়া বলে, মাঝে মাঝে যাই গান শোনা। পরের লাইনে যাই। আচ্ছা, আমাদের একটা এমপি আছে, পিরানে পীর দস্তগীর, পীর জাদা, হারাম জাদা, পীর জাদা, মানে সবকিছু জাদা থাকে। পীর জাদা। এই দেশটা খাইছে পীরে আর জিরে। তার একটা পীর, বাটপার একটা হয়েছে না,
অনুরোধের আসরের এমপি হারামজালা নাকি হামজালায় জঙ্গি এমপি, সে বলেছে দরকার হলে বিনি চিকিৎসায় মারা যাবেন, তবু একজন প্রকৃত মুসলমান চিকিৎসার জন্য ভারতে যেতে পারে না। তাহলে ভারতে যারা চিকিৎসা করতে গেছে সবগুলো অপ্রকৃত মুসলমান। যাক, পাওয়া গেল। এতদিন শুনতাম যে ইন্ডিয়ার দালাল, তারা প্রকৃত মুসলমান নয়। এই হারামজালা ফাত্রা, ওর বাপের বাপ মর্দে মুজাহিদ তেতুল হুজুর শফি যে ইন্ডিয়া চিকিৎসা করলো, তাহলে সেও কি প্রকৃত মুসলমান না? তারপরে যারা আমেরিকায় যায় চিকিৎসা করে, তারাও কি প্রকৃত মুসলমান না? তো যাও পাকিস্তান যাও চিকিৎসা করতে। প্রকৃত মুসলমান পাকিস্তান আফগানিস্তান যাওয়া চিকিৎসা, যাও তাড়াতাড়ি যাও। এই হানজালারা যায় না কেন? হানজালার নিজেরও যখন অসুখ হবে না, এই হানজালা ফাত্রা এমপিও কিন্তু যাবে ভারতে চিকিৎসা করতে, আর না হলে আমেরিকা সিঙ্গাপুর। ওই ইহুদি খ্রিস্টান হিন্দু রাষ্ট্রে যাইতে হবে চিকিৎসা করতে, পানি পড়া ব্যবসা আর চলে না। তারপরে কি বলছে দেখি, তারপর আর কি খবর আছে? বেশি সময় নেব না, কারণ অনেক রাত হয়ে গেছে। বাংলাদেশে মীর শাহ আলম সাহেব বলেছেন, বাংলাদেশে তুরস্কের যৌথ উদ্যোগে বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা। মানে জঙ্গিদের আসল ঘাঁটি হতে যাচ্ছে বগুড়া। ইন্টারন্যাশনাল জঙ্গিদের আর কি। এমন সেটা ভাঙা মায়ের খাবে বগুড়ায়, কিন্তু বিমান হামলাটা হবে। সেটা কারা করবে জানি না, বার্মাই করবে না চাইনা করবে না ভারত করবে না আমেরিকাই করবে, যাদের গোলাম হয়েছে এখন, তা আমরা জানি না। কিন্তু এই যে বগুড়ায় তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে ড্রোন কারখানা, এটা যদি ভারতের সাথে হইতো না, তাহলে দেশ বেচা হয়ে যেত। তুরস্কের সাথে হয়েছে যে, কারণ বাঙালি কেসকি বান্দির পোলারা তো আত্মপরিচয় সংকটে ভুগে, যেমন তেমনি বাঙালি মুসলমান আত্মপরিচয় সংকটে ভুগে। কখনো তুর্কি, কখনো আরব, কখনো আফগান, কখনো কখনো পাঠান, কখনো আরবের, কখনো ইরানের, এগুলো দাবি করে। কিন্তু ভিসা কিন্তু চাই আমেরিকা ইউরোপের। যে তুরস্কের সাথে যৌথ উদ্যোগে বগুড়া যে ড্রোন কারখানা, একেবারে সেটা ভাঙা নিশ্চিত, কেউ ঠেকাইতে পারবেন না। বগুড়া হাওয়া মে উঠ জায়গা, খুব বেশি দিন নেই। তারপরে ভারতের কি খবর আছে একটু দেখি। আমাদের সরিষাবাড়িতে একজন মা মামলা করেছিলেন যে প্রকৌশলী ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে, যদিও সেটা বিতর্ক আছে। তারা ভাই বোনেরা বলেছে তার মাই নাকি তার মামাদের জমি দিয়ে দিয়েছে, আর ছেলেরা, এটা হলো ছেলেদের বক্তব্য, মায়ের বক্তব্য হলো ছেলেরা আমাকে বের করে দিয়েছে। মানে একটা সংশয়ের বিষয় রয়েছে। তবে ওই মাও কম দায়ী নয়। সন্তান কেন তার সন্তানকে তিনি সুশিক্ষা দিতে পারেন না, যত এখন বুকে কোরআন শরীফ নিয়ে সরিষাবাড়ি থেকে বের হয়ে যান পোকল দিঘা থেকে, কিন্তু এটা একটা বাটপারে। আপনার সন্তানকে আপনি সুশিক্ষা দিতে পারেন না, এটা আপনি ব্যর্থ। আপনার সন্তানটা দোষী, কোনো সন্দেহ নেই। আপনাকে বের করে দিয়েছে যে কোনো মূল্য বের করে যদি দিয়ে থাকে, এটা অবশ্যই অন্যায় করেছে, কিন্তু এর জন্য আপনাকে দায়ভার নিতে। আপনি কেমন মাতা, আপনাকে বের করে দেয়? আপনি কেমন মা, আপনাকে সন্তান বের করে দিল কেন? নিশ্চয়ই আপনার শিক্ষার ত্রুটি আছে, এটাও আপনাকে স্বীকার করতে হবে। তবে এটা অন্যায়, মাকে বের করে দেওয়া অবশ্যই অন্যায়। গ্রেপ্তার হয়েছে। এরা আবার বলেছে মামুরা, বুঝছেন, মামুরা, এদের ধারণা তার মামুরা অদ্ভুত ব্যাপারের মামুর নাম আবার ফরিদ, এর ইজ্জতটা মেরে ফেলেছে আমার। তার মামুর নাম নাকি ফরিদ চেয়ারম্যান, বুঝতে পারছেন? না ভাই, আমি কোনোদিন ওই বোনের ওই বুদ্ধি দিব না যে বাইগনেদের সম্পত্তি না দিয়া তুমি আমার কাছে আসো। জিন্দেগিতে এই বুদ্ধি কোনো মামা, আমার মতো মামারা দিবে না, কংস মামারা দিতে পারে, এটা আমার পক্ষে সমান। আমার যদি থাকে বাইগনেদের দিব, কিন্তু নিব না, ঠিক আছে? এটা সম্ভব না। কিন্তু যিনি এটা করেছেন, এই যে মামলা, এটা নিয়ে রহস্য রয়েছে। যাই হোক, দুঃখজনক, আমাদের সরিষাবাড়ির জন্য এটা একটা দুঃখজনক ঘটনা। মজার বিষয় হলো, তুরস্কে ফিলিস্তিনি বিষয়ক সম্মেলনে অতিথি বাংলাদেশের 4 শীর্ষ আলেম। আলেমের একটা দেখতেছি গাবগাছি, আরেকটা দেখলাম এই যে কি আইরিশ হেলাস, দেখবেন গাবগাছি। তারপর একটা কি, এই যে আরেকটা হইলো ফিলিস্তিন বিষয়ে যাইতেছে হলো চরমনাই পীরের কি আবরা নাকি ফাবরার, সেও যাচ্ছে। 4 শীর্ষ আলেম, বাবারি বাবা। তুরস্কে যাইতে সব জঙ্গিরা তুরস্ক আর পাকিস্তান, বুঝতে পারছেন তো? দালমেকুস কিন্তু কালাহা, এই তুরস্ক 20 কোটি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মসজিদে দিছে, রোহিঙ্গার জন্য 20 পয়সা দেয় নাই। দালমেকুস কালাহায় শিবির দিয়ে তৈরি। আবার এই চরমনাইয়ের পীরের মুরিদের নিয়ে গেছে, মানে বুঝছেন তো? চরমনাই পীর যতই শিবিরের সাথে ইচিং বিচিং খেলুক, বাটপারি কিন্তু এটা। এরা কিন্তু তলে তলে সব দাড়ি টুপি আল্লাহ বদমাইশ, পেয়ারা পাকিস্তানি সবাই। এরা পেয়ারা অর্থ আওয়ামী লীগ বিরোধিতায়, মুক্তিযুদ্ধ বিরোধিতায়, বাংলাদেশ বিরোধিতায়, ভারত বিরোধিতায়, জয় বাংলা স্লোগান বিরোধিতায়, সংবিধান বিরোধী, এরা কিন্তু সব এক। যতই তারা আকিদা নিয়ে চাপাচাপি করুক, কইল বান্ডামি। পেয়ে গেলেন তো ইচ্ছা আর মনে হয়। কে কে গেছে শুনেন দেখি, কে কে গেছে? তুরস্কের ইস্তাম্বুল অনুষ্ঠান ফিলিস্তিনি আলেমদের, ফিলিস্তিনিদের জন্য আলেমের সম্মেলন তুরস্কে।
ওইখানে কেন? ফিলিস্তিনে যাও, সৌদি আরব যাও, নিজের পক্ষে তুরস্কে কেন? অথচ এই তুরস্ক কিন্তু ইসরায়েলের সকল জ্বালানি সরবরাহ করে। এবং এই তুরস্কের প্রথম ব্যক্তি, মুসলমান প্রথম তুরস্কের দোকান যে নেসেট, এই ইয়ার ইসরায়েলের সংসদে গিয়ে ভাষণ দেওয়া লোক, এবং এই তুরস্ক স্বীকৃতি দিয়েছে। বুঝতে পারছেন? শুনেন, 4 ইসলামী ব্যক্তিত্ব আন্তর্জাতিক পরিসরে আলেমদের সহযোগিতা বৃদ্ধি, মানে আন্তর্জাতিক জঙ্গিরা বাংলাদেশ তো জঙ্গির ঘাঁটি হয়ে গেছে। সেটা বাংলাদেশের রাস্তাঘাট দেখলেও বলবেন, মৌলবী দেখলেও বুঝবেন। ফিলিস্তিনি কোচি ইস্যুতে আন্তর্জাতিক পরিষদে 28 জুলাই থেকে 1 আগস্ট, এই নাম হলো, আয়োজক হলো হাই আতু উলামা ই ফিলিস্তিন, ফিলিস্তিন আলেম সমিতি। ফিলিস্তিন আলেম সমিতি আছে। যাই হোক, সম্মেলনে অংশ নিতে আমন্ত্রিত বিদেশি আলেমদের মধ্যে ভিসা সম্পন্ন হয়েছে, মানে জঙ্গিদের সম্পন্ন হয়েছে কারা কারা? অতীতের মধ্যে একজন ওলামা মাশায়েখ, আইম্মা পরিষদের ছাইম্মা সাধারণ মুফতি রেজাউল করিম আবরার। বুঝতে পারছেন তো কত বড় বীর আবরার, চরমনের পীরের চেলা। চরমনের পীর ওইখানে, মানে বুঝতে পারছেন তো, তলে তলে তলপেট সব জঙ্গিদের। অনুষ্ঠানে হলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলা মাওলানা ফজলুল হক, রাজধানীর জামিয়া রহমানে আরাবিয়া মোহাম্মদ মুফতি হিফজুর রহমান এবং বাংলাদেশ মুসলিম কাউন্সিল সভাপতি মাওলানা খালেদ উদ্দিন আইয়ুবী। যে এরকম দেখবেন ঠোঁটে সবসময় লিপস্টিক লাগায় রাখে। বুঝতে পারছেন? এই 4 জঙ্গি যাচ্ছে, মানে ওইখানে নতুন একটা প্ল্যান করতেছে যে ভাই তোমরা জামাতের আকীদা নিয়ে টানাটানি করো না, তোমরা যতই আকীদা নিয়ে টানাটানি করো জামাতের সাথে মিল হয়ে থাকো। মুক্তিযুদ্ধ বিরোধিতা করতে হবে, পাকিস্তানের পক্ষে থাকতে হবে, ভারত বিরোধিতা করতে হবে, শেখ হাসিনার বিরোধিতা করতে হবে, আওয়ামী লীগের বিরোধিতা করতে হবে, বঙ্গবন্ধু বিরোধিতা করতে হবে, ভারতের সংবিধান বিরোধিতা করতে হবে, পাকিস্তান এবং আমেরিকার দালালি করতে হবে। রেডি থাকো, ওইখানে গিয়ে পার্সেন্টেজ ভাগাভাগি হবে তুরস্কে গিয়ে। এই জন্য এই 4 মৌলবী কিন্তু যাইতেছে। ফিলিস্তিনি বলে কিছু না, পুরো গাজা খালি, পুরো গাজা খালি হয়ে গেছে। তুরস্ক কোন কচুটা করলো? ইরান কোন কচুটা করলো? ইরানেরই বুয়া খালে আর বিলে তুরস্কে যায় মিটিং করতেছে। বুঝতে পারছেন তো? গাজা কিন্তু হাওয়া, কয়েকদিন পরে লেবানন যাবে, খোদ তুরস্ক একদিন যাবে হাওয়া মে, নিশ্চিত থাকেন। তারপরে দেখি একটু মজার ঘটনা। এনসিপির নেতা বলেছেন দক্ষিণ প্লাজায় হাদি ভাইয়ের সমাধি কেন্দ্র করে একটি বহুতলীন ক্লাব কাঁচা সেনা করে উঠতো। তাহলে আগামী 100 বছর এই দেশের রাজনৈতিক দর্শন সংগ্রামের, বাবা রে বাবা, একটা কাম করা যায় না? ভাবির পোলারা এটা বলছে, কে জানো? এটা আবার বলছে কি এনসিপি নেতা আকরাম, একটা কাম করা যায় না? হাদিরে নবী রাসূল ঘোষণা করা যায় না? মানে হাদি বাংলাদেশের যে কি করে ফেললো, তার জন্য দক্ষিণ প্লাজায় 100 তলা বিল্ডিং বানায়, সেখানে হাদি কালচার বানাইতে হবে, সেন্টার বানাইতে হবে, ভবন বানাইতে হবে। নবী রাসূল ঘোষণা করে ফেলেন। এনসিপির যারা আছো আর জামাতি যারা আছো, এখন হাদিরে নবী রাসূল ঘোষণা করো। কারণ এত সুন্দর শব্দ উচ্চারণ করে, তালিবাস সব অন্তস্থ একারা সূরা নাজিল করে ভালো পারলে। চৌথ আসমান থাকে একটা তালিবর্ষ ও অন্তস্থ একার আ নামে নয়া সূরা, আপনাদের বলছি না, জামাতিরা কিন্তু নতুন সূরা নাজিল করে ফেলবে। 114টি সূরা কোরআনে, এরা দেখবেন 117টি বানাবে। সূরা মগি বগি ঠগি, এখন আরেকটা বানাবে তালিবর্ষ ও অন্তস্থ একারা, সূরা এ তালিবর্ষ ও তালিবর্ষ একার অন্তস্থ একারা, সূরা ডট ডট আ, ওই যে হাতি যেটা বলে। বুঝতে পারছেন? সূরায় তালিবর্ষ একার ও অন্তস্থ একারা, এটা এখন নাজিল করবে এরা। এরা এখন বানাই ফেলবে কয়েকদিন পরে। ইনকালাব মঞ্চ, ইনকালাব সেন্টার নাকি কালচারাল সেন্টার। এইবার শুনেন, বাংলা ট্রিবিউনে আসছে কারা অধিদপ্তরের তথ্যে বন্দি মৃত্যু ঊর্ধ্বমুখী চিত্র উঠে এসেছে। কারাগারে মৃত্যুর সংখ্যা বাড়ছে। নেপথ্যের কারণ কি? নেপথ্যের কারণ হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের যারা মানুষ আছে, যারা প্রগতিশীল মানুষ আছে, যারা জয় বাংলা স্লোগান দেয়, আওয়ামী লীগ ছাত্রলীগ তাদেরকে মেরে ফেলতেছে, সেই জন্যই বেড়ে গেছে মৃত্যু। কারাতে মৃত্যুবরণ করতেছে, হিসাব দিতে হবে। ডক্টর ইউনূস থেকে শুরু করে তার যে এনজিও বাহিনী, এনজিও গ্রাম সরকার এবং বর্তমান সরকার পাই পাই করে হিসাব নেওয়া হবে। কোনো ছাড় দেওয়া হবে না। বাংলাদেশের জমিনে ওয়াকার সহ যারা যেখানেই থাকো, মৌলবী সহ, দাড়ি টুপি রাখার পলায় থাকতে পারবে না। আর্মির পোশাক থাকলে তুমি মাপ পাবা না। মনে রেখো শোনার চান, বিচার একদিন বাংলার জমিনে, পৃথিবীর যেখানেই থাকো। মইনুদ্দের কিন্তু এখন হার কিন্তু খুঁজে পাওয়া যায় না। আমি ওয়াকারকে বাংলাদেশে একদিন খুঁজে মনে রাখবে না, বিচার একদিন এই বাংলার জমিনে হবে যারা এই কারাগারে হত্যা করতেছে। হ্যাঁ, এই যে আরেক
ছাত্র নেতা বলেছেন, ফজলুর বারী ভাই তার ফেসবুক পোস্টে দিয়েছেন, দেশের আইন নিজের হাতে তুলে নেবার নেতা তারেক রহমান তার উপস্থিতিতে ছাত্র নেতা বলেছে আওয়ামী লীগের অফিস পুড়িয়েছে। এখন আবার এসব যদি চলে গৃহ অনিবার্য, তখন কি তারা ক্ষমতায়? তাই কর্নেল অলি এখনই তারা ঢাকার বাইরে থাকতেন। হ্যাঁ, মজার বিষয় হলো তারেক রহমানকে ঢাকার বাইরে থাকতে নিষেধ করছেন কর্নেল অলি আহমেদ। আমরাও কিন্তু বলেছিলাম তারেক রহমানের ভাগ্য কিন্তু বেনজির আহমেদের মতো হইতে পারে। মজার বিষয় হলো যেটা ভুলে গেছিলাম বলতে, সানজিদা তুলি এমপি সমন্বয়ক মায়ের ডাক। এই সানজিদা তুলি কি বলেছে? এই সানজিদা তুলি সমন্বয়ক এমপি কি বলেছে? সঞ্জিতা তুলি, পিটার হাস আমাদের কাছে রিয়েল হিরো, তাকে ছাড়া জুলাই আন্দোলনের ভিক্টরি সম্ভব ছিল না। আবার বলি, পিটার হাস আমাদের কাছে, মানে এই যে জুলাই সন্ত্রাসীদের মায়েদের কাছে, মানে এনসিপির মায়েদের কাছে পিটার হাস তাদের কাছে, আমাদের কাছে রিয়াল হিরো, তাকে ছাড়া জুলাই আন্দোলনের ভিক্টরি সম্ভব ছিল না। কি দাঁড়াইলো? আমরা তো এই কথাটা আগেই বলেছিলাম। কি সিংহবাম ভাইরা আমার খুব তো আমাদের সাথে চেঁচামেচি করেছিলেন, না না এটা আওয়ামী লীগের দুর্নীতি, আওয়ামী লীগের সন্ত্রাস, আওয়ামী লীগের কি কেচাল, আওয়ামী লীগের অগণতান্ত্রিক ব্যবস্থার জন্য জুলাই আন্দোলন ঘটেছে। এখন কি হয়েছে? আমরা তো এই কথাই বলেছিলাম। এমনকি আপনাদের আব্বা পিনাকি, মহামান্য পিনাকির গুরুজুই, কি নাম, ফ্রড মাজার, কি বলেছিল? যেটা তো আমেরিকায় ঘটিয়েছে, বলে নাই? এখন এই যে মার্শাল এমপি সাহেবেরাই বলতেছে, এই জুলাই সন্ত্রাসীদের আম্মা নামক এমপিরাই বলতেছে, এই যে সানজিদা তুলি এমপি সাহেবা বলিয়াছেন, কি বলেছেন? যে পিটার হাস হচ্ছে রিয়েল হিরো, তাকে ছাড়া জুলাই আন্দোলন প্রস্তুতি সম্ভব ছিল না। এই কথা তো আমরাও বলেছি। আমরা যখন বলেছি তখন বলেছিলাম আমরা আওয়ামী লীগের দালাল, ভারতের দালাল, বলেন নাই? ইহুদি দালাল, খ্রিস্টানের দালাল, হিন্দুর দালাল, বলেন নাই? তো এখন তো আপনাদের তারে বলেন। আমরা জানতাম যে এটা একটা বাটপারি চলতেছে, কিন্তু আমাদের মহান বাম বিপ্লবীরা বুঝতে পারে নাই, কারণ তোর বেশি পণ্ডিত্যের ছুটে ভরে নিচু হয়ে গেছিল, বুঝতে পারে নাই তখন। এবার একটু আসি, মজার বিষয় হলো পাকিস্তান আফগানিস্তান টুকাটুকি, বাংলাদেশ ভারত টুকাটুকি লাগে লাগে, খেলা কিন্তু অন্যদিকে জমে গেছে, ইরান তামা। আবার কিন্তু ইরানের চাবাহার বন্ধন ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে? অবশ্য সেখানে ভারতের বিনিয়োগ ছিল, এই জন্য হয়তো বাংলারা একটু খুশি হইতে পারে। ওইখানে চাবাহার বন্দরে কিন্তু ভারতের সবচেয়ে বেশি বিনিয়োগ, সেটা ঘুরিয়ে দিয়েছে আমেরিকা। এবার একটু খুশি হওয়ার কথা, তাই না? কারণ তুমি ভারতের বিনিয়োগ, খুশি হবে না বাঙ্গুরা? এবার আমাদের বলো, আমরা আমাদের লস হয়েছে, বলো বলো, আমরা তো ভারতের বলে বলে বলে, এটা বলতে পারো না? ইরানকে তামা তামা করে দেবে আমরা বলছিলাম, কিন্তু আমাদের বাঙ্গু বাম, ভারতের বামদেরও দেখেছি, ভারতের অনেক বিশেষজ্ঞ নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা চাপা, পাকিস্তান চাপা, না না না, আমেরিকা শেষ, আমেরিকা ফিনিশ, আমেরিকায় খেলায় ফেলাবে একেবারে। বলছিলাম না ওই চুক্তি মুক্তি না, আমাকে ভিডিও করে চুক্তি মুক্তি কিচ্ছু থাকবে না। আর কি বলেছিলাম? যে জানাজার শেষ আর 24 ঘন্টা পরে তামা তামা বানায় ফেলাবে। লাইভে এসে বলছিলাম না? খুঁজে দেখেন আমার লাইভ গুলো। বলছিলাম যে জানাজার শেষ, বলছে জানাজার মধ্যে হামলা হয়েছে না, তা হবে না। জানাজা শেষ আর 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে তামা তামা করে ফেলবে ইরান, শুরু হয়েছে কিনা, এটা হবে। জি, আমাদের সাংবাদিক মাহবুব কামাল বয়স্ক, যিনি আগে জাসদ, তিনি বলেছেন যে তিনি একটা সম্ভবত তার টিভির সাক্ষাৎকারে এটা আসছে, আমেরিকার বিরুদ্ধে বলে শেখ মুজিব শেখ হাসিনা কেউ টিকতে পারে নাই। জি, এটাই সত্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মেরে ফেলা হয়েছে, আর শেখ হাসিনাকে উচ্ছেদ করা হয়েছে। আর যে আওয়ামী লীগেরা ভারতের উপরে গুসা বেড়ে আছেন না, খোমেনি লীগেরা, ভারত না থাকলে শেখ হাসিনা বাঁচতে পারতো না, এটাই সত্য কথা। এই যে সাফা মারেন না, অনেক দেখি বিপ্লবী আওয়ামী লীগার, শেখ হাসিনা ভক্ত, বিরাট বড় আওয়ামী লীগার, কেউ কেউ আবার ভারতের সমালোচনা করেন না। শেখ হাসিনা কিন্তু 4 তারিখে তাকে মেরে ফেলার কথা ছিল, আমরা জানতাম 4 তারিখে মেরে ফেলার কথা ছিল, রাত 4 তারিখ রাত্রে, কিন্তু ভারতের জন্য পারে না। আরেকটা দেশ আছে, নাম বলবো না, সময় মতো বলবো, জানি কিন্তু বলবো না। একটা দেশ আর ভারত, এই দুইজনের কারণে টিকে শেখ হাসিনা জীবিত ছিলেন। শেখ হাসিনা 4 তারিখ রাতে মেরে ফেলতো, আমরা জানতাম, খুব চিন্তিত ছিলাম, খুবই চিন্তিত ছিলাম যে শেখ হাসিনাকে মেরে ফেলা হচ্ছে, তার বোন সহ। কিন্তু ভারত সহ আরেকটি দেশ রক্ষা করেছে তাকে। চাপা যতই মারেন, আওয়ামী লীগের কেউ কেউ দেখি খুব চাপা মারে, সারাদিন ভারতের সমালোচনা করে, ভারত না থাকলে শেখ হাসিনা জিন্দা বাঁচতে পারতো না। এবং ভারত আপনাদের পাশে না থাকলে যতই ভারতের সমালোচনা করেন, ভারতের দেখি নিয়ে বিনিয়ে
কত লোক কত কথা বলে, এতই নিয়ে বিনিয়ে দেখায় না। ভারত ছাড়া কেউ নেই শেখ হাসিনার পাশে। কোন মুসলিম রাষ্ট্র একটা আসবে না, ইরানের জন্য যতই হাই হোসেন করেন, মিশরের জন্য যতই পালান, কোন মুসলিম রাষ্ট্র শেখ হাসিনার পক্ষে আসে নাই, আসবো না। ভারতই ছিল, ভারত না খেলে মারা যাইত নেত্রী, এটা জানেন আপনারা? আমরা ভারতের প্রতি কৃতজ্ঞ যেমন ৭১-এর কারণে, তেমনি ভারতের প্রতি কৃতজ্ঞ শেখ হাসিনাকে জীবিত রাখতে সহযোগিতা করেছে, সেই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি। তারপর আওয়ামী লীগের লোক আমাদের গালি দেয়, অন্যের কথা কি বলবো? বিএনপি, জামাত, হেফাজত, ভাবির পোলাদের কথা কি বলবো? ভারতীয়রাই আমাদের আওয়ামী লীগের কিছু কিছু লোক আমাদের গালি দেয়, এটা জানেন? শেখ হাসিনা রক্ষা পাইতেন, জানে বাঁচত না। এমনকি যে আওয়ামী লীগের নাম ঠাম যে এখন নেওয়া হইতেছে, এই যে কারো চাপাও খুঁজে পাওয়া যেত না, আর এমনি তো খুঁজে পাওয়া যায় নাই। ৪ তারিখের পরে কারা ৫ তারিখে ছিলেন আমরা কিন্তু জানি, বিশেষ করে আমি কিন্তু খুব ভালো করেই জানি কারা কারা কথা বলছেন, বা এখনো তো কত মর্দে মুজাহিদ এই কথাই বলেন আওয়ামী লীগের। যাই হোক, অন্য বিষয়। মজার বিষয় হলো জামাতের এমপি, জামাতের সদস্যগণ বলে যে ১১ দলকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকার ছিল। বুঝতে পারছেন এখন ইউনূসের যার বিলাই তারেক ম্যাও, এই তারেক রহমানরে নাকি জিতাই দিছে অন্তর্বর্তী সরকার, জামাত নাকি ক্ষমতায় যাইতো গা। সুষ্ঠু, এরাই না বলল সুষ্ঠু নির্বাচন হয়েছে, জামাত বলেছে ঐতিহাসিক নির্বাচন, নির্বাচন কমিশনার বলেছে ঐতিহাসিক নির্বাচন, সেনাবাহিনী ওয়াকার বলেছে ঐতিহাসিক নির্বাচন, ইউনূস বলেছে ঐতিহাসিক নির্বাচন। এখন জামাতের লোক পেতেছে, জামাতের সাদা শকুনটা বলতেছে ১১ দলকে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও ছিল। অবশ্যই নাটক, এগুলো আমরা জানি। এগুলো খালাতো ভাইয়ের ঝগড়া জমি নিয়ে আর কি, মামাতো ভাইয়ের, ওগুলো মামা ভাইনের ঝগড়া, আমরা জানি এগুলো নাটক। তাও একটু জানাইলাম আপনাদের।